হ্যালো এভরিওয়ান, এ ভেরি ভেরি গুড মর্নিং তোমাদের সবাইকে আবারও তোমাদের সবচেয়ে প্রিয় চ্যানেল স্টাডি ইন নতুন আরেকটা ভিডিওতে আমরা জানাই অনেক অনেক স্বাগত। আজকের ডেটে মানে অ্যাজ অন 31 জানুয়ারি 2025 আমাদের কাছে সরকারি চাকরি বা সরকারি কর্মচারী সংক্রান্ত যা যা লেটেস্ট ও ইম্পর্টেন্ট আপডেটস ও গুড নিউজ আছে সব কিছু আমরা এই ভিডিওতে তোমাদের সামনে আমরা তুলে ধরবো। ঠিক আছে, আমাদের কথা আবারও মিলে গেল। জেআরবিটি গ্রুপ ডি অফার ডিস্ট্রিবিউশন সিরিমনি নিয়ে একটা আপডেট আছে, যেটা তোমরা গতকালকে থেকে আমাদেরকে প্রচুর স্টুডেন্টস, হান্ড্রেডস অফ স্টুডেন্টস আমাদেরকে মেসেজ করেছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে। আমরা জানি কিছু স্টুডেন্টস হেলথ ডিপার্টমেন্টেও গেছিলো, ওদের কাছ থেকেও আপডেট আমরা নিয়েছি। তো এটা নিয়ে আমরা তোমাদের একদম পাক্কা খবরটা বলে দেবো। আর নিউজ পেপারে কি প্রতিবেদন উঠে এসছে, যেটা সমস্ত জেআরবিটি গ্রুপ ডি প্রার্থী বা যারা তোমরা গ্রুপ ডি চাকরি পেয়েছো তোমাদের জন্য সুখবর, সেই জিনিসটা আমরা শেয়ার করব। তাছাড়া 16th ফিনান্স কমিশনের মেম্বার্সরা কিন্তু বর্তমানে ত্রিপুরায় আছে। ওনারা 29 জানুয়ারিতে ত্রিপুরায় এসেছিলেন, হোটেল পোলো টাওয়ার্সে ওনারা এন্ট্রি নিয়েছিলেন। তারপর গতকালকে সেক্রেটারিয়েটে ওনারা মিটিং করেছেন। অনারেবল মিনিস্টার স্যার ম্যাডাম ওনাদের সাথে ছিলেন, বিভিন্ন দপ্তরের সেক্রেটারি ওনারা ছিলেন, যেখানে রাজ্যের তরফ থেকে ডিমান্ডস রাখা হয়েছে, বেশ কিছু ডিমান্ড, যে কি কি চাওয়া হয়েছে আগামী 5 বছরের রূপরেখা অনুযায়ী স্টেট গভর্নমেন্ট যা প্ল্যান করে রেখেছে সেটা অনুযায়ী কত টাকা লাগবে সেটারই কিন্তু একটা প্রেজেন্টেশন দেওয়া হয়েছে ইন ফ্রন্ট অফ দ্য মেম্বার্স ফ্রম 16th ফিনান্স কমিশন গতকালকে। ঠিক আছে, সো কি কি চাওয়া হয়েছে স্টেট থেকে, আর এই চাওয়াগুলোর মধ্যেই কি এটা ইঙ্গিত আছে যে ত্রিপুরার সমস্ত সরকারি কর্মচারীদের এই 23% যে বকেয়া দিয়ে 8th পে কমিশন প্রমোশন আর রেগুলারাইজেশন নিয়ে সরকারের প্ল্যান আছে যে এর মধ্যে কিছু করবে ইন দ্য নেক্সট 5 ইয়ার্স। তার জন্যই কি এগুলো চাওয়া হয়েছে, কি কি চাওয়া হয়েছে আমরা ইন ডিটেলস দেখবো। সব কিছু আমরা এই ভিডিওতে তোমাদের বলে দেবো, যা যা লেটেস্ট আপডেট আছে। ঠিক আছে, সুপার ইম্পর্টেন্ট ভিডিও, ম্যাক্সিমাম শেয়ার করবে বিভিন্ন হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপের মাধ্যমে তোমাদের বন্ধুবান্ধব, ফ্রেন্ডস, রিলেটিভ সবাই যাতে গুরুত্বপূর্ণ আপডেটসগুলো থ্রু দিস ভিডিও যাতে জানতে পারে। ঠিক আছে, চলো শুরু করছি। বিফোর আই বিগিন দিস ভিডিও ছোট্ট একটা কথা বলে দিই, তোমরা যদি এমন অ্যাসপিরেন্ট হও যাতে ত্রিপুরা সংক্রান্ত সমস্ত রকমের চাকরির আপডেট, চাকরির প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসেস বা লেটেস্ট আপডেট সব কিছু একটা প্ল্যাটফর্মে লাগবে, দেন তোমরা আমাদের চ্যানেল স্টাডি মিনিট এক্ষুনি সাবস্ক্রাইব করে সাইডের নোটিফিকেশন বেলটা কিন্তু অবশ্যই তোমরা ক্লিক করে রাখতে ভুলো না। আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল সব কিছু লিঙ্ক আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিই, তোমাদের ছিল তোমরা এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো। ওখানে আমরা সমস্ত আপডেট জানালে আমরা শেয়ার করে থাকি। ঠিক আছে, আচ্ছা শুরু করার আগে অল্প একটু সময় নেব। তোমাদের আপকামিং সমস্ত সরকারি চাকরির কম্পিটিটিভ এক্সাম, যেমন টিপিএসসি কম্বাইন্ড ইলেকশন ইন্সপেক্টর, রেভিনিউ ইন্সপেক্টর, আর একটা সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্টের রিক্রুটমেন্ট আসছে, ওটা ইউথ অর্গানাইজার, ত্রিপুরা হাইকোর্টের কুক, এলডিসি, পিএ, ড্রাইভার গ্রুপ ডি, এসএসসি জিডি, সিএসএসএল এমটি, স্টেনোগ্রাফার, আরআরবি, এনটিপিসি, অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট গ্রুপ ডি, ত্রিপুরা ইউনিভার্সিটি নন টিচিং স্টাফের এলডিসি, এমটিএস, কুক পরীক্ষা, সফটওয়্যার টিআরএলএম, জেআরবিটি 2, আরপিএফ কনস্টেবল, এসআই তহসিলদার, ফরেস্ট গার্ড, ত্রিপুরা পুলিশ, এসআই কনস্টেবল সমস্ত আপকামিং সরকারি চাকরির প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য শিওর শর্ট কমন পড়বে, প্রিমিয়াম কোয়ালিটি ফুল সিলেবাস কমপ্লিট নোটস আমাদের কাছে অ্যাভেলেবল আছে। ঠিক আছে, যেগুলো পড়লে তোমাদের পরীক্ষায় অবশ্যই ভালো ফলাফল তোমরা কিন্তু করতে পারবে। এগুলো হচ্ছে আমাদের নোটসের ডেমো। এই নোটসগুলো পেতে তোমরা আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা প্রত্যেকটা স্লাইডের উপরে দেওয়া আছে ফর ইউর কনভিনিয়েন্স। সমস্ত জেআরবিটি গ্রুপ ডি প্রার্থী তোমরা যারা 2437 জন চাকরি পেয়েছো, গতকালকে আমরা একটা নিউজ পেপারের আর্টিকেল শেয়ার করেছিলাম যেখানে বলেছে 777 নং ক্যান্ডিডেটদেরকে নাকি অফার দেওয়া হচ্ছে না বলে খবর। সেটা ছিল রাষ্ট্রীয় কণ্ঠ যে নিউজ পেপার আছে সেটার গত পরশু দিনের পেপারের, তোমরা অনলাইনে পেয়ে যাবে, বিভিন্ন অ্যাপ আছে যেটার মাধ্যমে এই পেপারটা তোমরা পেয়ে যাবে। গত পরশু দিনের তোমাদের কি পরশু দিনের যেই পেপারটা আছে লাস্ট পেজে তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, ওনারা বলেছিলেন ওয়েটিং লিস্টের জন্যই নাকি এটা। সো এটার সত্যতা আমরা যাচাই করিনি, শুধুমাত্র নিউজ পেপারের ক্লিপিংটা আমরা পড়েছি। ঠিক আছে, কারণ ওনাদের কাছে অনেক সময় অনেক শক্ত খবর কিন্তু থাকে, তার জন্য এটা সত্যতা যাচাই করিনি আমরা, শুধুমাত্র নিউজ পেপারে কি উঠেছে সবসময় আমরা কিন্তু বলি অ্যাকর্ডিং টু দিস আর্টিকেল, অ্যাকর্ডিং টু দিস আর্টিকেল। তোমরা দেখে নিও, আমরা অনেককে গতকালকে হোয়াটসঅ্যাপে দিয়েছি আমরা এই নিউজ পেপারের ক্লিপিংটা, সো তোমরা ওদের থেকে কিন্তু নিয়ে নিতে পারো। ঠিক আছে, দিস ওয়াজ জাস্ট দেয়ার পয়েন্ট অফ ভিউ, নট আওয়ার পয়েন্ট অফ ভিউ। তোমরা যদি আমাদেরকে বলো সেটার ব্যাপারে খবর নিতে, দেন আমরা খবর নেওয়ার চেষ্টা করব। এইবার গেটিং ব্যাক টু দ্য মেইন পয়েন্ট, সমস্ত জেআরবিটি গ্রুপ ডি প্রার্থীদের জন্য ফাইনালি সেই দিনটা চলে এলো। তোমাদের
অফার লেটার ডিস্ট্রিবিউশনের যে সিরিমনি সেটার একটা ইঙ্গিত পাওয়া গেছে। গতকালকেই অনেক ক্যান্ডিডেটসরা হেলথ ডিপার্টমেন্টে গেছিল, ওখান থেকেও আপডেট পেয়েছে, প্লাস আমাদেরকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে গতকালকে দুপুরবেলা থেকে অনেকে আপডেটসগুলো শেয়ার করছিল। কিন্তু আমরা উইদাউট এনি অফিসিয়াল প্রুফ আমরা তোমাদের কিছু বলতে চাইনি, তার জন্য যেহেতু নিউজ পেপার ক্লিপিংয়ে উঠেছে তার জন্য আমরা তোমাদের মাঝে খবরটা শেয়ার করে দিচ্ছি। তোমরা সত্যি করে একটা কথা বলবে, এই যে রোজগার মেলা, সত্যি করে একটা কথা বলবে, ঠিক আছে? এই যে রোজগার মেলা করে যে অফারগুলো দেওয়া হবে, সবার প্রথম কে বলেছিল? সবার প্রথম তোমরা আমাদের চ্যানেল থেকেই শুনেছ, নাম্বার ওয়ান। নাম্বার টু, আমাদের অনারেবল প্রাইম মিনিস্টার শ্রী নরেন্দ্র মোদী ওনার উপস্থিতিতে চাইছেন অফার ডিস্ট্রিবিউশন সিরিমনিতে আমাদের অনারেবল সিএম ডক্টর মানিক শাহ। এটার ব্যাপারে সবচেয়ে প্রথম কে বলেছিল ইন দ্য এন্টায়ার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম? আমরা বলেছিলাম, ঠিক আছে? আমরাই বলেছিলাম যে ওনারা চেষ্টা করছেন প্রাইম মিনিস্টারের প্রেজেন্স একটা রোজগার মেলার মাধ্যমে অফার দেওয়ার জন্য, যাতে গ্রুপ ডি অ্যাসপিরেন্টদের জন্য দিনটা যাতে স্মরণীয় হয়ে থাকে। তো ঠিক সেই জিনিসগুলোই মিলে গেছে, আবারও উঠেছে সেম জিনিসটা। আবার কিছুদিন আগে আমরা এটাও বলেছিলাম, যদি প্রাইম মিনিস্টার প্রাইম মিনিস্টার অফিস থেকে যদি ডেট না দেওয়া হয়, দেন স্টেট গভর্নমেন্ট নিজেরাই কিন্তু অফার দিয়ে দেবেন, যেখানে উপস্থিত থাকবেন অনারেবল সিএম ডক্টর মানিক শাহ, লেবার মিনিস্টার আর বিভিন্ন আদার ডিগনিটারিজ, ঠিক আছে? আমরা আবার এটাও বলেছিলাম যে রবীন্দ্র ভবনে হবে, আজকে থেকে 1.5 মাস আগের থেকে আমরা এই কথাগুলো বলছি, ঠিক আছে? সো দেখতে পাচ্ছ কিছুটা দেরি হলেও আমাদের কথাগুলো কিন্তু মিলে গেছে। ওনারা চাইলে অফারটা অনেক আগেই দিতে পারতেন, কিন্তু দেখে রাখো, আমরা এক্সপেক্ট করেছিলাম জানুয়ারি মাসের ফার্স্ট উইকে দেবে, কিন্তু ওনাদের একটা মেইন টার্গেট ছিল যে প্রাইম মিনিস্টার অফিস থেকে ওনারা ডেট চাইবেন, যার জন্য আমাদের অনারেবল সিএম নিজে কিন্তু চিঠি লিখেছিলেন প্রাইম মিনিস্টার শ্রী নরেন্দ্র মোদীকে। তারপর পিএম অফিস থেকে, মানে পিএমও থেকে অনেকবার যোগাযোগও করা হয়েছে স্টেট গভর্নমেন্টের সাথে, যতটুকু আমরা খবর পেয়েছি। তবে কনভিনিয়েন্ট ডেট অ্যান্ড টাইম হয়তো দেওয়া হয়নি বা দেওয়া হতেও পারে, সেটার ব্যাপারে আমরা খবরটা এখনো জানিনি। সত্যি কথা, আমরা যখন জানবো তোমাদের জানিয়ে দেবো, ঠিক আছে? সো আমরা কতটুকু খবর নিয়ে কথা বলি তোমরা কিন্তু বুঝতে পারছো, ঠিক আছে? সো তোমাদের জন্য ফাইনালি সেই অফার বন্টনের যেই প্রোগ্রাম সেটা হতে যাচ্ছে, সেটা সংক্রান্ত নিউজ পেপারের আর্টিকেলে আজকের দৈনিক সংবাদে, মানে যে রেপুটেড বেঙ্গলি নিউজ পেপার, সেটার ফ্রন্ট পেজে কিন্তু উঠে গেছে। জেআরবিটির অফার বন্টন শীঘ্রই। জেআরবিটি অবশেষে জট খুলতে চলেছে। জয়েন্ট রিক্রুটমেন্ট বোর্ড অফ ত্রিপুরা প্রায় 2500 সরকারি চাকরির অফার বন্টনের কাজ ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে শুরু করেছে। খুব সম্ভবত আগামী 5ই ফেব্রুয়ারি জেআরবিটির সিলেক্টেড প্রার্থীদের মুখে চওড়া হাসি দেখা যেতে পারে। জয়েন্ট রিক্রুটমেন্ট বোর্ড অফ ত্রিপুরা এর মাধ্যমে রাজ্য সরকারের 39টি দপ্তরে গ্রুপ ডি ও মাল্টিটাস্কিং স্টাফ বা এমটিএস পদে লোক নিয়োগ করার জন্য যাবতীয় প্রশাসনিক কাজ আগেই শেষ করেছিলেন। আমরা তোমাদের কিন্তু দেখো, আমরা যা বলেছি এতদিন, তোমরা একটা বার কেউ বলতে পারবে যে একটা কথাও মিথ্যা বলেছি আমরা? যে আমরা বলেছি কাজ শেষ, ওনারা চাইলেই অফার এক্ষুনি দিয়ে দিতে পারেন। শুধুমাত্র প্রাইম মিনিস্টার অফিসের থেকে ডেট দেওয়ার ওনারা কিন্তু অপেক্ষা করছিলেন। ওনারা চাইলেই জানুয়ারি মাসে অফার দিয়ে জানুয়ারির লাস্টে ওনারা জয়েন করিয়ে নিতে পারতেন। সেটাই কিন্তু উঠেছে পেপারে। সবার প্রথম আমরা যে নিউজগুলো বলেছিলাম, এখন কিন্তু সবাই সেই নিউজগুলো বলছে, ঠিক আছে? তোমরা আমাদের আজকে থেকে 2 মাস আগের ভিডিও দেখে নিও, আমরাই সবার প্রথম কিন্তু এই কথাগুলো বলেছিলাম, ঠিক আছে? সো আমরা জানি যে আমাদের দায়িত্ব কতটুকু, তোমরা আমাদের কতটুকু ফলো করো, কতটা বিশ্বাস করো, তাই আমরা একদম অফিসিয়াল সোর্স থেকে খবর নিয়ে এতদিন তোমাদের বা ফিউচারে আমরা তোমাদের সমস্ত আপডেট দেব। এটাও আমরা বলেছিলাম আজকে থেকে 1 মাস আগে রবীন্দ্র ভবনে একটা সিরিমনি হবে, যেটা গতকালকে থেকে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপে বলছো, ঠিক আছে? হাউএভার দেখে রাখো কি বলেছে। জয়েন্ট রিক্রুটমেন্ট বোর্ড অফ ত্রিপুরার মাধ্যমে রাজ্য সরকারের 39টি দপ্তরে গ্রুপ ডি ও মাল্টিটাস্কিং স্টাফ বা এমটিএস পদে লোক নিয়োগ করার জন্য যাবতীয় প্রশাসনিক কাজ আগেই শেষ করেছিলেন, শুধু বাকি রয়েছিল অফার বন্টন। এই নিয়ে দীর্ঘদিন টানাপোড়েন চলছিল। মুখ্যমন্ত্রী সম্প্রতি ঘোষণা করেছিলেন জেআরবিটি অফার বন্টন শীঘ্রই শুরু হবে। অবশেষে প্রতীক্ষার অবসান হতে চলেছে। খুব সম্ভবত আগামী 5ই ফেব্রুয়ারি প্রায় 2500 বেকারদের হাতে চাকরির অফার পৌঁছে যাবে। বিভিন্ন সূত্র থেকে জানা যাচ্ছে রাজ্য সরকার রোজগার মেলা, যেটার ব্যাপারে আমরা সবার প্রথম বলেছিলাম আজকে থেকে 2 মাস আগে, রোজগার মেলা করতে চাইছে। ডক্টর মানিক শাহ, মানে আমাদের অনারেবল সিএম ডক্টর মানিক শাহ, ওনার সরকার যে বেকার বান্ধব এই বার্তা সর্বত্র পৌঁছে দিতে বড় চাকরির মেলা আয়োজন করতে চলেছে রাজ্য প্রশাসন। আমরা যেটা বলেছিলাম জব ফেয়ার টাইপের, রোজগার মেলা টাইপের একটা অনুষ্ঠিত করে, দেখো কি কিভাবে হবে দেখে রাখো। তোমরা কি কি পরে যাবে আমরা তোমাদের বলে দিই। একটা ফর্মাল ড্রেস তোমাদেরকে বলবে পরে যেতে,
নাম্বার 2, তোমরা যেই এনিথিং তোমাদের মেবি ইন্টারভিউর অ্যাডমিট কার্ড বা তোমরা বলতে পারো তোমাদের রিটেন পরীক্ষার অ্যাডমিট কার্ড, যে কোনো একটা এনি ওয়ান তোমরা নিয়ে যাবে তোমাদের সাথে। নাম্বার 3, তোমাদের আধার কার্ড বা ভোটার কার্ড বা প্যান কার্ড ওখানে অ্যাজ এ প্রুফ হিসাবে তোমাদের নিয়ে যেতে হবে। বাস ওখানে দেখো, ওখানে রবীন্দ্র ভবনে এক্সপেক্টেড যেটা হবে, রবীন্দ্র ভবনে তোমাদেরকে বসাবে, যেখানে আমাদের অনারেবল সিএম ডক্টর মানিক শাহ উনি উপস্থিত থাকবেন। যদি প্রাইম মিনিস্টার অফিস থেকে ডেট দিয়ে থাকেন তাহলে পেছনে একটা স্ক্রিন টাঙানো থাকবে, যেখান থেকে ভার্চুয়ালি দিল্লি থেকে উনি ইনোগ্রেশন করবেন। যদি না ডেট দিয়ে থাকে তাহলে আমাদের অনারেবল প্রাইম মিনিস্টার, অনারেবল যেই চিফ মিনিস্টার ডক্টর মানিক শাহ উনিই কিন্তু ইনোগ্রেশন করবেন। উনি একটা ছোট্ট স্পিচ দেবেন। তারপর আমাদের লেবার মিনিস্টার শ্রী টিঙ্কু রায় উনি উপস্থিত থাকবেন। তারপর 2437 জনকে ডেকে একসাথে অফার দেওয়া পসিবল না। বেশ কিছু দপ্তরের যারা টপার ক্যান্ডিডেট আছে, বা ধরো তোমরা টপ 10 বা টপ 20, ওদেরকে হাতে হাতে অফার দেওয়া হবে। বাকি ডিপার্টমেন্টগুলো থেকে রিপ্রেজেন্টেটিভসরা থাকবেন। যেখানে দেওয়া হবে সেটার বাইরে স্টল থাকবে, ঠিক আছে? স্টলের মধ্যে বিভিন্ন দপ্তরের ওরা বসে থাকবেন। ওনাদের কাছে তোমাদের লাইন ধরে যেতে হবে, তোমরা আইডি প্রুফ শো করবে, ওনারা একটা হলুদ খাম দেবে, ঠিক আছে? একটা ইয়েলো এনভেলপ, যেটার মধ্যে কিছু কাগজ থাকবে। কাগজগুলো হচ্ছে কি, অফার লেটার। অফার লেটার মানে এই না যে এটার মধ্যে দেখা থাকবে উই আর ডিলাইটেড টু অ্যানাউন্স দ্যাট ইউ আর লাইকলি টু জয়েন ইন আওয়ার ডিপার্টমেন্ট, এইরকম কিছু না। অফার লেটার বেসিক্যালি একটা কি ফর্ম, একটা সাদা ফর্ম, যেটা তোমাদের ফিল আপ করতে হবে। অনেক কিছু থাকবে, ক্যারেক্টার সার্টিফিকেট, মেডিকেল সার্টিফিকেট, অ্যাটেস্টেড লাগবে গ্যাজেটেড অফিসার থেকে। সবকিছু আমরা গ্রুপ সি ক্যান্ডিডেটদেরও কিন্তু আমরা বলে দিয়েছিলাম, সেম প্রসেস তোমাদেরও হবে। সো আমরা তোমাদের একটা জিনিস রিকোয়েস্ট টু অল জেআরবিটি গ্রুপ ডি অ্যাসপিরেন্টস, তোমরা কিন্তু প্লিজ অফারটা যারাই আগে পাবে প্লিজ শেয়ার উইথ আস। অফারটার স্ক্রিনশট তুলে, বা তোমরা বলতে পারো, তোমরা যদি কেউ স্ক্রিনশট না, অ্যাকচুয়ালি তোমরা ডক স্ক্যানার অ্যাপ দিয়ে বা কোনো পিডিএফ কনভার্টার অ্যাপ দিয়ে পিডিএফ করে ফটো তুলে তোমরা আমাদের একটু হোয়াটসঅ্যাপ নাম্বার 6033157164 তোমরা একটু পাঠিয়ে দিও। আমরা তোমাদের কি করে ফিল আপ করতে হয়, অফারটা কোন জায়গায় কোনখান থেকে নিতে হবে, সব কিছু আমরা বলে দেবো, ঠিক আছে? জাস্ট একটা ইয়ে থাকবে, তোমাদের টাইম দেওয়া হবে প্রত্যেকটা ডিপার্টমেন্ট থেকে, আর তোমরা জয়েন করবে কোথায়, মানে অফারটা জমা করবে কোথায়, সেই ডিপার্টমেন্টের হেড অফিস বা ডাইরেক্টরেট অফিস যেগুলো আগরতলাতে আছে, ঠিক আছে? ওনারা টাইম লিমিট দিয়ে দেবেন, যেমন 7 দিন বা 10 দিন বা 15 দিনের মধ্যে জমা করতে হবে তোমরা নিয়ে। এর সাথে সমস্ত ডকুমেন্টস অ্যাটাচ করে তোমরা জমা দিয়ে দেবে। তারপর ওনারা তোমাদের কল করবেন উইদিন 7 ডেজ যে তোমরা জয়েন করে নাও। ওনারা জানুয়ারি মাসেই জয়েন করার প্ল্যান ছিল ওনাদের, কিন্তু একটু এই যে তোমাদের যেই ডেটটা পাওয়া নিয়ে অনারেবল প্রাইম মিনিস্টারের একটু ডিলে হয়ে গেল বা দেরি হয়ে গেল, তার জন্য কিছুটা দিন পিছিয়ে গেল। ফাইনালি যেভাবেই হোক হলো। তো এখন 5 তারিখ, 5ই ফেব্রুয়ারি তোমাদের যদি অফার লেটারটা দিয়ে দেয়, আমরা সবার প্রথম খুশি হব। নেক্সট হচ্ছে স্পেশাল এক্সিকিউটিভের রেজাল্ট। স্পেশাল এক্সিকিউটিভের রেজাল্টও এর মধ্যেই দিয়ে দেবে, রেজাল্ট শিট রেডি, এটাও আমরা খবর নিয়ে বলছি, কিন্তু তারপর আমরা কোনো আপডেট পাইনি। আমরা চাই জেআরবিটি গ্রুপ ডি অ্যাসপিরেন্টসরা অফার পাক, স্পেশাল এক্সিকিউটিভের অ্যাসপিরেন্টসরা খুব তাড়াতাড়ি রেজাল্টটা পেয়ে যাক, ঠিক আছে? সো তোমাদের সবার জন্য গুড নিউজ, আমরা এই জিনিসটা অ্যানাউন্স করতে আমাদের খুব খুশি হচ্ছে। আমাদের তোমরা অনেক দিন ধরে কমেন্ট করছিলে, কমেন্ট করাটাই স্বাভাবিক, 5 বছর হয়ে গেছে। হয়তো যদি 1 বছরে এটা কমপ্লিট হয়ে যেত, তোমাদের ফিক্সড পে পিরিয়ডে এতদিন 4 বছর হয়ে যেত। 2026 থেকেই তোমরা হয়তো রেগুলার পে স্কেল পেতে। এতগুলো বছর এখানে নষ্ট হলো। যাই হোক, এখন এগুলো কি পেলে না সেটা চিন্তা করে লাভ নেই, কি পাচ্ছ সামনে সেটা চিন্তা করবে, ঠিক আছে? তোমরা অফার ডিস্ট্রিবিউশন সিরিমনিতে ভালো ড্রেস পরে যাবে, কারণ ডিপার্টমেন্ট বা তোমাদের সাথে যারা পেয়েছে ওদের সাথে ফেস টু ফেস ইন্টারাকশন তোমাদের কিন্তু ওই দিনই কিন্তু প্রথম দিন হবে, ঠিক আছে? সো মেক শিওর যে ফার্স্ট ইমপ্রেশন শুড অলওয়েজ বি দ্য বেস্ট ইমপ্রেশন, ঠিক আছে? অল দ্য বেস্ট তোমাদেরকে জানাই। এটা সংক্রান্ত অফিসিয়াল যে নোটিশ, সেটা আজকে বা আগামী কালকের মধ্যেই হয়তো বেরিয়ে যাবে, একটা পোস্টার রিলিজ হবে, সেটা আমরা যখন পাবো তোমাদের মাঝে আমরা শেয়ার করে দেবো, ঠিক আছে? মেনি মেনি কংগ্রাচুলেশন জানাই সমস্ত জেআরবিটি গ্রুপ ডি প্রার্থীদের, যারা তোমরা চাকরি পেয়েছো। ফাইনালি তোমাদের ড্রিম অফ গেটিং এ গভর্নমেন্ট জব, ফাইনালি ইউর ড্রিম অফ গেটিং এ গভর্নমেন্ট জব ইজ অ্যাবাউট টু বি ফুলফিল, ঠিক আছে? ভালো করে সেই দিনটাকে স্মরণীয় করে রাখবে। অফার বন্টন যেদিন করা হবে, যাতে আগামী লাইফে এই দিনটাকে যাতে ফটোস অ্যান্ড ভিডিওস দেখে তোমরা যাতে চেরিশ করতে পারো, ঠিক আছে? আমরা তোমাদের সবাইকে স্টাডি ইন উইন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই অনেক অনেক কংগ্রাচুলেশনস, ঠিক আছে? ও গুড উইশেস। তোমাদের এই অফার ডিস্ট্রিবিউশনের দিনটা ভালো যাক, সবাই সুস্থ থাকো, ভালোভাবে অফার নিয়ে আসো, আমাদের পাঠাও, আমরা তোমাদের হেল্প করে দেবো অফার লেটারটা কি করে ফিল আপ করতে হয়, ঠিক আছে?
সো এই জিনিসটার খবরটা তোমাদের মাঝে আমরা তোমাদের জানাতে এসেছিলাম। এইবার আমরা নেক্সট টপিকে ফিরে যাচ্ছি, ঠিক আছে? নেক্সট টপিক হচ্ছে যেটার জন্য মেইন এই জিনিসটা বানানো এই ভিডিওটা, সেটা হচ্ছে তোমরা সবাই জানো বা আপনারা সবাই জানেন সমস্ত সরকারি কর্মচারীদের জন্য 16th ফিনান্স কমিশনের টিম কিন্তু ত্রিপুরা এসছে। ওনারা বর্তমানে হোটেল পোলো টাওয়ার্সে ওনারা আছেন, ঠিক আছে? ওনারা প্রথম দিন 30 তারিখ এসছেন, ওখানে বিভিন্ন মিটিং বা বিভিন্ন মিট আপ হয়েছে পোলো টাওয়ারে, হোটেল পোলো টাওয়ারে। তারপর 29 তারিখ ওনারা এসছেন, 29 তারিখ ওনারা ডিনারও করেছেন। 30 তারিখ মানে গতকালকেও ওনাদের স্টেট ডিনার ছিল হোটেল পোলো টাওয়ারে, যেখানে আমাদের অনারেবল সিএম ডক্টর মানিক শাহ উনিও উপস্থিত ছিলেন। ওনারা গতকালকে সকালে সেক্রেটারিয়েটের একটা কনফারেন্স হলে ওনারা মিটিং করেছেন, ঠিক আছে? মিটিং করেছেন সমস্ত যে স্টেট গভর্নমেন্টের অনারেবল মিনিস্টার স্যার ম্যাডাম ওনারা আছে, ওনাদের সাথে কি কি ডিমান্ডস আছে আগামী 5 বছরের স্টেটের, সবগুলো কিন্তু ওনাদের সামনে তুলে ধরেছেন নির্দিষ্ট দপ্তরের যেই অনারেবল মিনিস্টার স্যার ম্যাডাম ওনারা আছেন, ঠিক আছে? সো সেটা নিয়ে কোনো সরকারি কোনো প্রেস ব্রিফিং হয়নি, শুধুমাত্র শ্রী অরবিন্দ পানাগাড়িয়া যিনি হচ্ছেন চেয়ারম্যান অফ 16th ফিনান্স কমিশন, যিনাকে বানানো হয়েছে, উনি প্রেস মিটিং করেছেন, যেটা আমরা গতকালকে আমাদের চ্যানেলে শেয়ারও করেছি। কিন্তু সরকার থেকে কি এক্স্যাক্টলি চাওয়া হয়েছে সেটার ব্যাপারে কিন্তু বলা হয়নি। সরকারি কর্মচারীদের জন্য 8th পে কমিশন বা 23% পেন্ডিং যে মহার্ঘ ভাতা বা অ্যাডহক প্রমোশন বা রেগুলারাইজেশন, এগুলো নিয়ে কি আদৌ কিছু রূপরেখা আছে? কারণ ফিনান্স কমিশন এসছে মানে একটা কথা, যে আগামী প্রত্যেক 5 বছরের রূপরেখা বানানোর জন্য কি কি খরচ হবে সেটা বানানোর জন্য কিন্তু ফিনান্স কমিশন বানানো হয় ইন এভরি 5 ইয়ার্স, ঠিক আছে? আগেরটা ছিল 15th ফিনান্স কমিশন, ওনাদের রিকমেন্ডেশন কিন্তু শেষ হয়ে যাবে আপ টু 2025 31 ডিসেম্বর। সো 1 জানুয়ারি 2026 থেকে কি করে চলবে সেটারই কিন্তু রূপরেখা দেবে 5 ইয়ার্সের জন্য, 5 বছরের জন্য 16th ফিনান্স কমিশন। তার জন্য ওনারা শুধুমাত্র ত্রিপুরায় না, এভরি স্টেট, প্রত্যেকটা স্টেটে কিন্তু ওনারা ঘুরে ঘুরে স্টেটের যেই মিনিস্টার্সরা আছেন, বিভিন্ন অটোনোমাস কাউন্সিলসগুলো আছেন, মিউনিসিপ্যালিটি আছেন, ওনাদের সাথে মিটিং করছেন, করে ওনাদের ডিমান্ডগুলো জানছেন। এই ডিমান্ডগুলো কেন ইম্পর্টেন্ট? কারণ এই ডিমান্ডগুলোই বলে যে প্রত্যেকটা রাজ্যের যে স্টেট গভর্নমেন্ট আছে ওনাদের কি কি প্ল্যান আছে আগামী 5 বছরে, ঠিক আছে? সো এটা নিয়ে খুব ইম্পর্টেন্ট একটা প্রতিবেদন উঠে এসছে আজকের রেপুটেড বেঙ্গলি নিউজ পেপার, যেই দৈনিক সংবাদের ফ্রন্ট পেজে। রাজ্যের দাবি 1 লক্ষ প্রায় 80,000 crore, ঠিক আছে? 1 লক্ষ তোমাদের প্রায় 80,000 crore মতো তোমরা বলতে পারো। এটার অ্যামাউন্টটা তোমাদের মানে কি বলবো, মানে 78 নাও হয়ে এটা 80,000ও হতে পারে, এটা আমরা নট শিওর, কারণ কোনো একটা আর্টিকেলে আমরা 80,000 দেখেছিলাম, ঠিক আছে? 1,80,000, যাই হোক। এখানে কি লিখেছে? রাজ্যের দাবি 1,78,000 কোটি টাকা 5 বছরের জন্য। এটা কিন্তু মনে রাখতে হবে, 5 বছরের জন্য। এখানে 80ও হতে পারে, এটা উই আর নট শিওর, জাস্ট নিউজ পেপারের ক্লিপিংটা আমরা পড়ছি, ঠিক আছে? কি লিখেছে দেখে রাখো। সরকারি কর্মচারী তোমরা যারা আছো, তোমাদের জন্য কিন্তু বা আপনাদের জন্য কিন্তু 8th পে কমিশন দেওয়ার কিন্তু প্ল্যান আছে, এইরকমই কিন্তু লিখেছে এই নিউজ পেপার আর্টিকেলে। 8th পে কমিশন দিলে, প্রমোশন দিলে, ফিক্সড পে বা কন্ট্রাকচুয়াল বিভিন্ন অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণ করলে যতটুকু অর্থ লাগবে সেটা কি চাওয়া হয়েছে? যদি না চাওয়া হয় তার মানে সরকারের কোনো প্ল্যান নেই, যদি চাওয়া হয়ে থাকে তার মানে সরকারের কিন্তু প্ল্যান আছে, ঠিক আছে? আগামী 2026 থেকে 2031 এই 5 বছরে রাজ্যের সার্বিক উন্নয়নের রূপরেখা কি হবে, ওই 5 বছরে রাজ্যের সার্বিক আর্থিক অবস্থার অগ্রগতি কোন পথে এগোবে, যাবতীয় বিষয় নির্ধারণে পূর্ব ঘোষিত সূচি অনুযায়ী বৃহস্পতিবার ষোড়শ অর্থ কমিশনের গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হলো মহাকরণের 2 নং কনফারেন্স হলে। বৈঠকে ষোড়শ অর্থ কমিশনের চেয়ারম্যান ডক্টর অরবিন্দ পানগড়িয়া, কমিশনের 4 সদস্য যথাক্রমে এন ঝা, অ্যানি জর্জ ম্যাথিউ, ডক্টর মনোজ পান্ডা, সৌম্যকান্তি ঘোষ উপস্থিত ছিলেন। রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহ এবং রাজ্য মন্ত্রিসভার সকল সদস্যা। এছাড়াও উপস্থিত ছিলেন ষোড়শ অর্থ কমিশনের সচিব, যুগ্ম সচিব, অধিকর্তা, উপ অধিকর্তা ও কোষাধ্যক্ষ। উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্য সচিব শ্রী জে.কে. সিনহা সহ রাজ্যের সরকারের সমস্ত দপ্তরের প্রধান সচিব এবং অধিকর্তারা, ঠিক আছে? মানে সেক্রেটারি, জয়েন্ট সেক্রেটারি, এডিশনাল সেক্রেটারি, সমস্ত ডিপার্টমেন্টের অ্যালং উইথ দ্য মিনিস্টার্স ওনারা কিন্তু প্রেজেন্ট ছিলেন। ওনারা প্রেজেন্ট থাকেন যাতে মিনিস্টার্স যদি কোনো ডেটা চায় ওনাদের থেকে বা কোনো কিছু জানতে চায়, ওনারা যাতে প্রম্পট রিপ্লাই যাতে ওখানে বসেই যাতে দিতে পারেন, ঠিক আছে? কারণ এই মিটিংটা খুব ইম্পর্টেন্ট।
আর মিটিংয়ের পর আমাদের যেই 16th ফিনান্স কমিশনের যিনি অনারেবল চেয়ারম্যান আছেন শ্রী অরবিন্দ পানাগারিয়া, উনি কিন্তু বলেছেন ত্রিপুরা আর্থসামাজিক অবস্থা কিন্তু খুব ভালো। ঠিক আছে, এটা কিন্তু উনি বলেছেন, যেটা গতকালকে ওনার স্পিচেও কিন্তু আমরা দেখেছি। ঠিক আছে, তারপর প্রথা অনুযায়ী বৈঠকের শুরুতে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহ কমিশনের চেয়ারম্যান সহ অন্যান্য সদস্যদের উত্তরীয় ও ফুল দিয়ে স্বাগত জানান। এরপর সকলকে স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন মুখ্য সচিব। মুখ্য সচিব মানে হচ্ছে গিয়ে আমাদের যেই চিফ সেক্রেটারি আছেন শ্রী জে.কে. সিনহা, উনি। ঠিক আছে, এরপরই বৈঠকের মূল পর্ব শুরু হয়। জানা গেছে আগামী 5 বছর 2026 থেকে 31-এর জন্য রাজ্য সরকার ষোড়শ অর্থ কমিশনের কাছে 1,78,000 কোটির আর্থিক যেই দাবি সেটা কিন্তু রেখেছেন। ওনারা চেয়েছেন যে 5 বছরে ত্রিপুরার উন্নয়নের জন্য, সরকারি কর্মচারীদের উন্নয়নের জন্য এই অ্যামাউন্টটা কিন্তু লাগবে। ঠিক আছে, এই অ্যামাউন্টটা লাগবে 1,78,000 বা 80,000 কোটি টাকা। ঠিক আছে, এছাড়া কর্মচারীদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় যেমন অষ্টম পে কমিশন রাজ্যে বাস্তবায়ন করতে হলে বিশাল পরিমাণ অর্থের প্রয়োজন হবে। রাজ্য সরকারের পক্ষে বিষয়টি উত্থাপন করা হয়েছে। অর্থ কমিশনের প্রস্তাব অষ্টম পে কমিশন, এডিসির উন্নয়ন, এডিসির প্রতিনিধি, টিটি এডিসির প্রতিনিধিদের সাথে ও আগরতলা মিউনিসিপাল কর্পোরেশনের প্রতিনিধিদের সাথে ওনারা কিন্তু আজকে কিন্তু ওনাদের মিট আপ হওয়ার কথা। আরও স্পেসিফিক্যালি ওনারা যেই সমস্ত ডিমান্ড, ওনারা যেমন রুলিং পার্টির যেই লিডার্সরা আছে ওনাদের সাথে মিলিত হন, অপোজিশনের লিডারদের সাথে ওনারা মিলিত হন। ওনারাও কিন্তু সেই 8th পে কমিশন বা সরকারি কর্মচারীদের যে 23% ডিএ পেন্ডিং, সেটার ইস্যুটাও কিন্তু ওনারা তুলেছেন ইন ফ্রন্ট অফ দ্য 16th ফিনান্স কমিশন টিম মেম্বার্স। ঠিক আছে, সো অর্থ কমিশনের প্রস্তাবে কি কি আছে, কি কি দেওয়া হয়েছে স্টেটের তরফ থেকে, যেগুলো আমরা করতে চাই বা অর্থ কমিশন যেগুলো নিয়ে দেখবে, যেগুলোকে ওনাদের রিকমেন্ডেশনের যে রিপোর্ট, যেটা ওনারা অক্টোবর মাসে সাবমিট করবেন আফটার কমপ্লিটিং দেয়ার ট্যুর অফ অল দ্য স্টেটস অফ ইন্ডিয়া, সেটার মধ্যে ওনারা এই জিনিসগুলো কিন্তু রাখতে পারে। এডিসির উন্নয়ন থাকতে পারে ওনাদের টপ প্রায়োরিটি। স্টেট গভর্নমেন্টের সরকারি যেই এমপ্লয়িজরা আছেন ওনাদের 8th পে কমিশন, শহর ও গ্রামোন্নয়ন, প্রাকৃতিক বিপর্যয় মোকাবেলা করার জন্য আরও বেশি অর্থ দেওয়া ত্রিপুরাকে, কারণ ত্রিপুরার মধ্যে ফ্লাড হলে, আর্থকুয়েক হলে ওনারা কিন্তু জোন 5-এ কিন্তু আছে ত্রিপুরা, তার জন্য কেন্দ্রীয় করের অংশ, পরিকাঠামো উন্নয়নে 5%, আন্তর্জাতিক সীমান্ত উন্নয়নে 5%, বন এলাকায় বরাদ্দ বৃদ্ধি। ঠিক আছে, আর আরেকটা কথা বলে দেই, এই ফিনান্স কমিশন এসছে এর এই না যে ডিআরএস অ্যালাউন্স দেবে। অনেকে কিন্তু উল্টোপাল্টা কথা কিন্তু আপনারা শুনবেন অনেকখান থেকে, কিন্তু এটা কিন্তু ঠিক না। ফিনান্স কমিশন প্রত্যেক 5 বছরে আসে। নতুন কোনো ফিনান্স কমিশন গঠন হলে ওনারা আগামী 5 বছরে কি ভাবে কতটুকু অর্থ লাগবে স্টেটের, সেটার ওনারা একটা ডিটেল রিপোর্ট ওনারা বানিয়ে ওনারা চলে যাবেন নেক্সট স্টেটে যাবে। সবগুলো স্টেট ওনারা ঘুরে নেওয়ার পর ওনারা দিল্লিতে বসবেন, মাল্টিপল মিটিংস করবেন। ওনারা অক্টোবর মাসে একটা রিপোর্ট বানাবেন, যেটা মাল্টিপল টাইমস রিভিউ হবে। তারপর 2026 থেকে ওনাদের রিকমেন্ডেশনগুলো কিন্তু লাগু হওয়া শুরু হবে আফটার রিভাইসিং দেয়ার রিপোর্ট ফর মাল্টিপল টাইমস। ঠিক আছে, সো সেটার নামই হচ্ছে অর্থ কমিশন। ফিনান্স কমিশনটাকে এভরি 5 ইয়ার্সে কনস্টিটিউট করা হয়, যাতে 5 বছরের টার্গেট নিয়ে কিন্তু গভর্নমেন্ট কাজ হয়, যে আগামী 5 বছরে আমরা এই জিনিসগুলো করব, এই স্টেটের এই ডিমান্ড আছে, তার জন্য স্টেটে আমরা এতটুকু টাকা রাখবো, যেটার প্রতিফলন কিন্তু প্রত্যেক বছরে যে বাজেট এস্টিমেট বা বিইতে কিন্তু আপনারা কিন্তু দেখতে পারবেন। ঠিক আছে, তারপর এছাড়াও কর্মচারীদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় যেমন অষ্টম পে কমিশন রাজ্যে বাস্তবায়ন করতে হলে বিশাল পরিমাণ অর্থের প্রয়োজন হবে। রাজ্য সরকারের পক্ষে বিষয়টি উত্থাপন করা হয়েছে। এডিসির সার্বিক বিকাশে অর্থ দাবি করা হয়েছে। আরবান ও রুরাল এলাকার উন্নয়নে অর্থ বরাদ্দের দাবি জানানো হয়েছে। এছাড়াও বিদ্যুৎ, ইন্ডাস্ট্রি সেক্টর, পঞ্চায়েত এসব ক্ষেত্রেও অধিক অর্থ বরাদ্দের দাবি উত্থাপন করা হয়েছে। প্রতি বছরে ত্রিপুরা রাজ্যে প্রাকৃতিক বিপর্যয় ঘটে, এই ক্ষেত্রেও অধিক অর্থ বরাদ্দের দাবি উত্থাপন করা হয়েছে। প্রায়ই কিন্তু সেন্ট্রাল থেকে কিন্তু হেল্প চাওয়া হয় যখনই ত্রিপুরাতে কোনো ডিজাস্টার হয়। ঠিক আছে, তার জন্য এই বছর এইবার গতকালকে ত্রিপুরা স্টেট গভর্নমেন্ট 16th ফিনান্স কমিশনের মেম্বারদের কাছে কিন্তু এই স্পেসিফিক ডিজাস্টার মিটিগেট করার জন্য স্পেসিফিক ফান্ড কিছু বাড়িয়ে কিন্তু চাওয়া হয়েছে ফর দ্য নেক্সট 5 ইয়ার্স আপ টু 2031। ঠিক আছে, তারপর জানা গেছে বৈঠকে বিভিন্ন বিষয়ে আর্থিক দাবি দেওয়ার পাশাপাশি রাজ্য সরকারের পক্ষ থেকে বিশেষ কিছু আর্থিক দাবি কমিশনের কাছে পেশ করা হয়েছে। এর মধ্যে অন্যতম হচ্ছে কেন্দ্রীয় করের অংশ 41% থেকে বৃদ্ধি করে 50% করা,
পঞ্চদশ অর্থ কমিশনের সুপারিশ মোতাবেক কেন্দ্রীয় কর মানে ট্যাক্স, কেন্দ্রীয় করের 41% অর্থ রাজ্যগুলোকে এখন দেওয়া হচ্ছে। কেন্দ্রের হাতে থাকতো 59%, এবার সেটা 50% করার দাবি জানানো হয়েছে। ঠিক আছে, মানে সেন্ট্রাল যে ট্যাক্স রেভিনিউ যেটা আছে কেন্দ্রীয় সরকার, সেটা যাতে সেটার মানে কিছুটা অংশ কিন্তু সমস্ত স্টেট কিন্তু পায়, তো সেটার যতটুকু পায় তার থেকে যাতে আরো বেশি পায় স্টেটগুলো, যাতে উন্নয়নের কাজ যাতে হতে পারে ত্রিপুরায়, সেটারও কিন্তু ডিমান্ড করা হয়েছে। ঠিক আছে, তারপর এছাড়াও পঞ্চদশ অর্থ কমিশন সুপারিশ করেছিল জনসংখ্যার নিরিখে 15% অর্থ বরাদ্দের। এবার রাজ্য সরকারের পক্ষ থেকে বন এলাকার ভিত্তিতে সুপারিশকৃত বরাদ্দ থেকে বাড়িয়ে 20% করার দাবি জানানো হয়েছে। এছাড়াও এবার রাজ্য সরকারের পক্ষ থেকে ষোড়শ অর্থ কমিশনের কাছে দুটি নতুন দাবি উত্থাপন করে অর্থ বরাদ্দের দাবি জানানো হয়েছে। সেগুলো হলো পরিকাঠামোগত উন্নয়নকে 5% গুরুত্ব দেওয়া এবং আন্তর্জাতিক সীমানা রয়েছে এমন ক্ষেত্রে আরও 5% গুরুত্ব দেওয়ার দাবি জানানো হয়েছে, যা আগে কখনো করা হয়নি। জানা গেছে আজকের বৈঠকে রাজ্যে গত আগস্ট মাসে ভয়াবহ বন্যার বিষয়টিও উত্থাপিত হয়েছে। পরে রাজ্য সরকারের পক্ষ থেকে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহ বিস্তারিত দাবি সনদ মানে মেমোরেন্ডাম কমিশনের চেয়ারম্যানের হাতে তুলে দেন। বৈঠক শেষে সাংবাদিক সম্মেলনে মিলিত হন ষোড়শ অর্থ কমিশনের চেয়ারম্যান ডক্টর পানগাড়িয়া। ঠিক আছে, ওনার এই যে প্রেস ব্রিফিংটা সেটার কিন্তু আমরা ডাইরেক্ট ভিডিওটা কিন্তু শেয়ার করেছি, আপনারা যাতে জানতে পারেন যে অ্যাকচুয়ালি কি সিনারিও ঘটেছে গতকালকে। ঠিক আছে, রাজ্য অতিথিশালায় আয়োজিত সাংবাদিক সম্মেলনে অর্থ কমিশনের চেয়ারম্যান রাজ্যের আর্থিক অবস্থার প্রশংসা করে বলেন, এটা নিশ্চিতভাবে একটা রাজ্যের পক্ষে ভালো লক্ষণ। তিনি আরও বলেন, কমিশন তাদের চূড়ান্ত রিপোর্ট পেশ করার আগে, যেটা অক্টোবর মাসে ওনারা পেশ করার আগে বিভিন্ন রাজ্য সরকার, স্থানীয় নগর, গ্রাম সংস্থাগুলির সঙ্গে বৈঠক করে তাদের অভিমত জানতে চাইবে। ইতিমধ্যেই কমিশন রাজ্যগুলি সফর শুরু করেছে এবং ত্রিপুরার পর আরও 11টি রাজ্য সফরে তারা যাবেন। তিনি জানান, সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের সঙ্গে বৈঠক করা ছাড়াও যে কেউ ষোড়শ অর্থ কমিশনের ওয়েবসাইটে গিয়ে তাদের অভিমত জানাতে পারবেন। রাজ্য সরকারগুলির সঙ্গে বৈঠক করা ছাড়াও কমিশন কেন্দ্রীয় সরকারের সঙ্গেও কথা বলবেন। প্রথা অনুযায়ী কেন্দ্রীয় অর্থমন্ত্রী কমিশনের কাছে কেন্দ্রীয় সরকারের স্মারকলিপি পেশ করবেন। চলতি বছরের 31শে অক্টোবরের মধ্যে কমিশন তাদের রিপোর্ট দেশের রাষ্ট্রপতির কাছে পেশ করবেন, মানে শ্রীমতী দ্রৌপদী মুর্মুর কাছে ওনারা পেশ করবেন, যেটা পরে কিন্তু আরও রিভিশন হবে, আরও কিছু কারেকশন হবে। ফাইনালি এটা অ্যাকসেপ্ট হওয়ার আগে মাল্টিপল টাইমস এটা রিভিশন হবে পার্লামেন্টে পাস হওয়ার আগে। ওনাদের রিকমেন্ডেশন অনুযায়ী 5 বছরে যদি কাজ হতে হয় পার্লামেন্টে পাস করাতে হবে এটাকে। ঠিক আছে, তারপর তিনি জানান, পঞ্চদশ অর্থ কমিশনের সুপারিশ অনুযায়ী কেন্দ্রীয় করের 41% অর্থ রাজ্যগুলিকে দেওয়া হচ্ছে এবং 59% অর্থ কেন্দ্রীয় সরকার নিজের হাতে রাখছে। এইবার অধিকাংশ রাজ্যকে দেওয়া কেন্দ্রীয় করের পরিমাণ 41% থেকে বৃদ্ধি করার দাবি জানিয়েছে। সাংবাদিক সম্মেলনে ভৌগোলিক অবস্থানের কারণে উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলোকে দেশের অন্য অংশের তুলনায় বেশি গুরুত্ব দেওয়া হবে কিনা জানতে চাওয়া হলে কমিশনের চেয়ারম্যান ডক্টর পানগাড়িয়া বলেন, কমিশন উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলির পরিস্থিতি সম্পর্কে অবহিত রয়েছে। এই বিষয়ে শুধু উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলোই নয়, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ডের মতো রাজ্যগুলির অবস্থাও পূর্বোত্তরের রাজ্যগুলির মতোই। এই বিষয়গুলোর দিকে লক্ষ্য রেখেই কমিশন তাদের কাজ চালিয়ে যাচ্ছে। তিনি বলেন, গড় মাথাপিছু আয়ের ক্ষেত্রে ত্রিপুরা জাতীয় গড়ের নিচে থাকলেও দ্রুত রাজ্য এ ব্যাপারে উন্নতি সাধন করছে। কমিশনের নজরেও বিষয়টি রয়েছে। তারপর সাংবাদিক সম্মেলনে ষোড়শ অর্থ কমিশনের চেয়ারম্যান জানান, বিপর্যয় মোকাবিলার বিষয়টিও কমিশনের বিবেচনার মধ্যে রয়েছে। এখন পর্যন্ত আমরা জানতে পেরেছি 8th পে কমিশন নিয়ে একটা ডিমান্ড রাখা হয়েছে, বাড়তি অর্থ, সেন্ট্রাল ট্যাক্স শেয়ার নিয়ে ডিমান্ড রাখা হয়েছে, ফ্লাড বা ডিজাস্টার মিটিগেট করার জন্য আরও বেশি সেন্ট্রাল থেকে যাতে ত্রিপুরাকে টাকা অ্যালোকেট করা হয় সেটার ব্যাপারেও কিন্তু ডিমান্ডস কিন্তু রাখা হয়েছে। ঠিক আছে, রাজ্য সরকারের সঙ্গে অনুষ্ঠিত আজকের বৈঠকে গত আগস্ট মাসে রাজ্যের ভয়াবহ বন্যার বিষয়টি উত্থাপিত হয়েছে। দক্ষতার সঙ্গে রাজ্য সরকার বন্যা পরিস্থিতির মোকাবেলা করেছে বলেন চেয়ারম্যান ডক্টর পানগাড়িয়া অভিমত ব্যক্ত করেন। তিনি জানান, বিভিন্ন খাতে অর্থ বরাদ্দের সময় কিছু বিশেষ বিষয়কে বিবেচনা করা হয়। কোনো সময় রাজ্যের বিশেষ সমস্যাকে বিবেচনা করা হয়, আবার কোনো সময় ক্ষেত্রভিত্তিক গুরুত্ব বিশেষ ভূমিকা পালন করে থাকে। তিনি আরও বলেন, রিপোর্ট তৈরির সময় পূর্ববর্তী অর্থ কমিশনের সুপারিশকেও ভিত্তি হিসাবে ধরা হয়। তিনি বলেন, সাধারণত সমস্ত অর্থ কমিশনের লক্ষ্য থাকে রাজ্যগুলি সমভাবে আর্থসামাজিক অগ্রগতি করতে যাতে সক্ষম হয় সেদিকে সাহায্য করা। তাই তুলনামূলকভাবে আর্থিকভাবে দুর্বল রাজ্যগুলোকে বেশি গুরুত্ব দেওয়া হয় কোনো ক্ষেত্রে। এবার ত্রিপুরার
পক্ষ থেকে যে প্রস্তাব এসছে এতে দুটি নতুন বিষয় বিবেচনার জন্য উত্থাপন করা হয়েছে। বিষয়গুলো হচ্ছে, এক, পরিকাঠামোগত উন্নয়নকে 5% গুরুত্ব দেওয়া এবং আন্তর্জাতিক সীমানা রয়েছে এমন ক্ষেত্রে আরও 5% গুরুত্ব দেওয়া, যা আগে কখনো করা হয়নি। সাংবাদিক সম্মেলনে চেয়ারম্যান ছাড়াও অর্থ কমিশনের সদস্য সৌম্যকান্তি ঘোষ, অ্যানি জর্জ ম্যাথিউ, মনোজ পান্ডা এবং অজয় নারায়ণ ঝা উপস্থিত ছিলেন। স্বাস্থ্য দপ্তরের সচিব শ্রী কিরণ গিত্তে, তথ্য ও সংস্কৃতি দপ্তরের সচিব ডক্টর পি.কে. চক্রবর্তী। উল্লেখ্য, এদিন কমিশন রাজ্যের প্রধান দুটি বিরোধী দলের প্রতিনিধিদের সাথেও বৈঠক করেছেন। দুই দলের পক্ষ থেকে বিভিন্ন বিষয় উল্লেখ করে কমিশনের হাতে স্মারকলিপি তুলে দেওয়া হয়। আগামীকালও কমিশনের পক্ষ থেকে বিভিন্ন রাজনৈতিক দল ও শাখা সংগঠনের প্রতিনিধিদের কাছ থেকে অভিমত গ্রহণ করা হবে। ওনারা কিন্তু এই জিনিসটাই আমরা যেটা এতদিন ধরে আগেও বলেছি, যখন নিউজটা এসেছিল যে ওনারা আসছেন এডিসির প্রতিনিধিদের সাথে, মিউনিসিপ্যাল কর্পোরেশনের প্রতিনিধিদের সাথে, অপোজিশন লিডার্সদের সাথে, বিভিন্ন যে কর্মচারী সংগঠন আছে ওনাদের সাথে, সবার সাথে ওনারা কিন্তু মিলিত হবেন। ওনাদের ডিমান্ডস বা কি চাওয়া সেগুলো ওনারা এক জায়গায় লিখে নিয়ে যাবেন। সেখানে আপনারা বা তোমরা যারা দেখছো আমাদের ভিডিও, তোমরাও কিন্তু 16th ফিনান্স কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা কি চাও ত্রিপুরার জন্য সেটা তোমরা ওখানে গিয়ে কিন্তু ওনাদেরকে কিন্তু বলতে পারো। সব কিছু একসাথে মার্জ করে, ক্লাব করে ওনারা একটা রিপোর্ট বানাবেন যে আমরা সুপারিশ করি এই রাজ্যে এই ইস্যুসগুলো আছে, তার জন্য এত টাকা লাগবে ফর দ্য নেক্সট 5 ইয়ার। এই হিসাবে 5 বছরের বাজেট অ্যালোকেশন কিন্তু ভাগ করা হবে, যে বিই যেটা হয় বাজেট এস্টিমেট, ঠিক আছে। সো সেখানে অবশ্যই অ্যাকর্ডিং টু দিস আর্টিকেল, যে দৈনিক সংবাদে যেটা পাবলিশ হয়েছে, সেটার মধ্যে ত্রিপুরা সমস্ত সরকারি কর্মচারীদের জন্য 8th পে কমিশন লাগু করতে চায়, সেটার ব্যাপারে একটা ইঙ্গিত পাওয়া গেছে। সেটা অবভিয়াসলি সবার জন্য একটা গুড নিউজ। তাছাড়া অনিয়মিত কর্মচারীদের কি নিয়মিতকরণ নিয়ে রাজ্য সরকারের পক্ষ থেকে ষোড়শ অর্থ কমিশনের মেম্বারদের কাছে কিছু চাওয়া হয়েছে, সেটা নিয়ে প্রতিবাদী কলাম নিউজ পেপার একটা আর্টিকেল উঠে এসছে, আপনারা দেখে রাখুন। অনিয়মিতদের নিয়মিতকরণে ষোড়শ অর্থ কমিশন কল্পতরু। রাজ্যের অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণে কল্পতরু হবে ষোড়শ অর্থ কমিশন। চর্চা রাজ্যের অনিয়মিত কর্মচারী মহলে। আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসছে 2018 সালের ভিশন ডকুমেন্টও। কারণ ভিশন ডকুমেন্টে মানে যে লুডিং পার্টির যে ভিশন ডকুমেন্ট ছিল 2018 আগে, ওখানে বলা হয়েছিল যে অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণ করা হবে, বা সেটাই প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, ঠিক আছে। কিন্তু 2018 সালে বিজেপি সরকার ক্ষমতায় এসে প্রতিশ্রুতি রক্ষা না করে অনিয়মিত কর্মচারীদের 10 বছর চাকরি করার পর নিয়মিতকরণের বাম আমলের সার্কুলার বাতিল করে দেয়। তারপর নয়া হিসাবের কথা শোনা গেলেও কার্যত পঞ্চদশ অর্থ কমিশনের মেয়াদও শেষ হয়ে যাচ্ছে। রাজ্যের অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণের কোনো সিদ্ধান্ত নেই। ষোড়শ অর্থ কমিশন এসেছে রাজ্যে, অন্যান্য রাজ্যেও গেছে, আরও রাজ্যে যাবে। একটা কমিশন লাগু হওয়ার আগে সংশ্লিষ্ট রাজ্যগুলোতে যায়, এটা স্বাভাবিক। রাজ্যগুলোতে গিয়ে সেই রাজ্যের কি চাহিদা তা জানতে চায় কমিশন। সুতরাং ত্রিপুরায় অনিয়মিতদের নিয়মিত করতে গেলে রাজ্য সরকারকে কত টাকা ব্যয় করতে হবে তার একটা হিসাব নিকাশ রয়েছে। যদি ষোড়শ অর্থ কমিশনের কাছে রাজ্যের অনিয়মিতদের নিয়মিতকরণের জন্য অর্থ রাশি চায়, তাহলে অবশ্যই এই ষোড়শ অর্থ কমিশন অনিয়মিত কর্মচারীদের কাছে কল্পতরু হবে। তার সঙ্গে দীর্ঘদিনের বঞ্চনাও শেষ হবে। আগামী 5 বছর রাজ্যের আর্থ সামাজিক উন্নয়নমূলক কাজের পরিকল্পনা, কর্মচারীদের বেতন বৃদ্ধি, অন্যান্য সহ অর্থনীতির সঙ্গে যুক্ত বিষয়গুলো এই কমিশন খতিয়ে দেখবে, সেই সঙ্গে পূর্ণাঙ্গ তথ্য দিয়ে যাবে। আগামী 5 বছর রাজ্যে কত টাকা বাজেট লাগবে ষোড়শ অর্থ কমিশনের কাছে রাজ্য সরকার তা পেশ করবে। রাজ্যের বাজেটের একটা বড় অংশ কর্মচারীদের বেতন ও পেনশনে চলে যায়। সেদিক থেকে রাজ্য বাজেটের 90% টাকা কেন্দ্র থেকে প্রাপ্ত। কারণ ত্রিপুরা কিন্তু স্পেশাল ক্যাটাগরি স্টেট, তার জন্য 90% ফান্ড সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে আসে। ইভেন কি যেই এমপ্লয়িজদের স্যালারি ও পেনশন, সেগুলো অনলি 10% of the funds for various works of the state governments are actually given by the state government, ঠিক আছে। তারপর ষোড়শ অর্থ কমিশন লাগু হওয়ার পূর্বে যদি রাজ্য সরকার কর্মচারীদের আর্থিক দাবি দাওয়া মিটিয়ে দেয়, তবে বর্ধিত অর্থ ষোড়শ অর্থ কমিশন দেবে। আর সেই টাকা যদি দেয়, তাহলে অনিয়মিতদের নিয়মিতকরণের বিষয়ে যুক্ত হবে, আবার কর্মচারীদের পাওনা গণ্ডাও মেটানো সম্ভব হবে। রাজ্য সরকার কি অনিয়মিতদের নিয়মিতকরণে ষোড়শ অর্থ কমিশনের টাকা চেয়েছে? কথিত আছে কর্মচারীদের প্রাপ্য আর্থিক পাওনা গণ্ডা কমিশনের রিপোর্টে যদি যুক্ত না করে তাহলে ষোড়শ অর্থ কমিশন সেই টাকাই দেবে না। ঠিক অনিয়মিত কর্মচারীরাও তাতে ক্ষতির শিকার হবে।
আর্থিক বঞ্চনার শিকার হবে তারা আগামী 5 বছর। অনিয়মিত কর্মচারীরা দীর্ঘদিন ধরে দাবি করছে তাদের নিয়মিতকরণের পাশাপাশি নানা ইস্যুস নিয়ে ওনারা কিন্তু দাবি তুলছেন। ঠিক আছে, একটি সূত্র থেকে জানা গেছে 30,000 অনিয়মিত কর্মচারী রয়েছে রাজ্যে, তাদের নিয়মিতকরণের দাবি উপেক্ষিত, অথচ আসাম ও পশ্চিমবঙ্গে অনিয়মিতদের নিয়মিত করতে না পারলেও বেতন বাড়ছে। ত্রিপুরার সেই পদক্ষেপ নেই। শুধু তাই নয়, অনিয়মিত কর্মচারীদের জন্য সমকাজে সমবেতনেও নেই ত্রিপুরায়, সমবেতনও নেই ত্রিপুরায়। ঠিক আছে, তারপর আবার এডিসিতে অনিয়মিত কর্মচারীদের নিয়মিত করা হয়েছে। এডিসি প্রশাসন পারলে রাজ্য সরকার কেন অনিয়মিত কর্মচারীদের বঞ্চিত করছে, এই প্রশ্ন উঠতে শুরু করেছে। রাজ্যের ষোড়শ অর্থ কমিশনের কাছে অনিয়মিত কর্মচারীদের বিশাল চাওয়া, এই চাওয়া অবশ্যই রাজ্য সরকারের মাধ্যমে। যদি রাজ্য সরকার চায় ষোড়শ অর্থ কমিশন থেকে আরও টাকা পেতে, তাহলে খুব শীঘ্রই অনিয়মিতদের নিয়মিত করতে হবে। তখন এই অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণ করার পর যে টাকা রাজ্য সরকার দেবে, সেই টাকা ষোড়শ অর্থ কমিশনে অন্তর্ভুক্ত হবে। এখন রাজ্য সরকার অনিয়মিতদের স্বার্থে কী ধরনের সিদ্ধান্ত নেয় সেটাই দেখার বিষয়। ঠিক আছে, এটা একটা খুব সুন্দর একটা আর্টিকেল উঠে এসছে, যেখানে রাজ্যের যে ডিআরডব্লিউ বা যে অনিয়মিত কর্মচারীরা আছে, ফিক্সড পের জন্য রিসেন্টলি একটা মেমোরেন্ডাম বের করেছিলেন, যেখানে বলা হয়েছে 5 বছর অন্য চাকরি পেলেও ওভারঅল 5 বছর ফিক্সড পে করলেই কিন্তু রেগুলার পে স্কেল পাবে। কিন্তু ফিক্সড পে জিনিসটা কিন্তু উঠেনি। যদি রাজ্য সরকারের যদি প্ল্যান থাকে ফিক্সড পে উঠিয়ে দেওয়ার ত্রিপুরা থেকে, যেটা অন্য কোনো স্টেটে নেই, তাহলেও কিন্তু ফিনান্স কমিশনের কাছে চাইতে হবে, কারণ টাকা ছাড়া কিছু হয় না দুনিয়ায়। ঠিক আছে, এটা সবাই জানো তোমরা। আর আগামী 5 বছরে কোনো স্টেপ নিতে গেলে চাহিয়ে পেশা, ঠিক আছে, মানে টাকা লাগবে। সো টাকার জন্যই কিন্তু এই পেশা দেওয়ার জন্য আগামী 5 বছরে কী রকম রাজ্য সরকারের কি কি প্ল্যান আছে, সেগুলোই যদি 16th ফিনান্স কমিশনের কাছে তুলে না ধরা হয়, যেমন 23% দিয়ে 8th পে কমিশন, প্রমোশনের যে কেসটা সুপ্রিম কোর্টে অনেক দিন ধরে ঝুলে আছে ত্রিপুরা সরকারি কর্মচারীদের, সেটা যদি তুলে নেওয়ার চেষ্টা করে বা সেটার যদি কোনো ফাইনাল রায় বেরোয়, সো সেটার হিসেবে যদি কোনো বিশাল একটা অ্যামাউন্টের অর্থ লাগবে। কারণ এমন একটা অবস্থায় আছে সরকারি কর্মচারীদের যে অনেকে 2টো পোস্ট নিচে চাকরি করছে। যদি সেই কেসটা যদি না থাকে, এক ধাপে 2টো পোস্টে প্রমোশন হয়ে যাবে। যদি এই কেসটা আগামী 5 বছর উঠে যায়, তাহলেও কিন্তু লাগবে অনেকটা টাকা। কন্ট্রাকচুয়াল কর্মীদের যদি রেগুলার করা হয়, সেটার জন্য লাগবে টাকা। বিভিন্ন ফিক্সড পের যদি রেগুলার করা হয়, সেটার জন্য লাগবে টাকা। সমস্ত কিছুর জন্য লাগবে টাকা। সো যা যা ডিমান্ডস তোলা হবে ত্রিপুরা সরকার থেকে, সবগুলো কিন্তু হিসেব রাখা হবে। যদি ডিমান্ড তোলা না হয়, তাহলে বিরোধীদের থেকে, অপোজিশন যারা আছে, যেমন বিভিন্ন পলিটিক্যাল পার্টিজ আছেন, ওনাদের থেকে, বিভিন্ন সংগঠন আছেন, ওনাদের যে মিটিং হবে, ওনাদের সাথে এই ষোড়শ অর্থ কমিশনের মেম্বারসদের মিটিং হবে, ওনারা কিন্তু অ্যাটলিস্ট ডিমান্ডগুলো বলবেন। ঠিক আছে, ওনারা কিন্তু সবার সাথে মিটিং করেন, ডিমান্ডসগুলো বলবেন। সো দেখা যাক এই অর্থ কমিশনের যেই, দেখো আমরা একটা কথা বলে দিই আপনাদেরকে, এই অর্থ কমিশনের রিকমেন্ডেশনগুলো লাগু হওয়ার আগে যদি 23% ডিএ যদি ত্রিপুরাতে ক্লিয়ার না করা হয়, ডিএ প্লাস বেসিক যেটা মার্চ হবে, 8th পে কমিশন যদি বাই চান্স দিয়ে দেওয়া হয়, একটা বড় একটা অর্থ পাওনার থেকে বঞ্চিত হয়ে যাবে ত্রিপুরা সরকারি কর্মচারীরা। ঠিক আছে, তবে খুব তাড়াতাড়ি 5% ডিএ হয়তো ডিক্লেয়ার করা হবে ত্রিপুরায়, আমরা যতটুকু খবর পাচ্ছি। আমরা কতটুকু ইন্টারনালভাবে খবর নিয়ে কথা বলি আপনারা কিন্তু জানেন। ঠিক আছে, এই বছর 2বার ডিএ দেওয়ার কথা, 8 থেকে 9% বা এমনকি ম্যাক্সিমাম 10% দিয়ে এই বছর দেওয়া হতে পারে ত্রিপুরা সরকারি কর্মচারীদের। ঠিক আছে, সো আপনাদের জন্য একটা গুড নিউজ আসতে পারে। কারণ কেন, ষোড়শ অর্থ কমিশনের মেম্বারদের কাছে ত্রিপুরা সরকার থেকে কিন্তু 16th পে যে ফিনান্স কমিশন, ওনাদের কাছে কিন্তু 8th পে কমিশনের লাগু করার জন্য যতটুকু অর্থ, ততটুকু কিন্তু চাওয়া হয়েছে। আর ঠিক কি কি চাওয়া হয়েছে সেটার ব্যাপারে কোনো সরকারি অ্যানাউন্সমেন্ট আসেনি। হোপসো গভর্নমেন্টের তরফ থেকে ওনারা 1 তারিখ পর্যন্ত ওনাদের যেই ট্যুর আছে, ওনারা বিভিন্ন জায়গায় যাবেন, যেমন নির্মহল, তারপর ছবিমুড়া, তারপর তোমাদের ডুম্বুর, এই সমস্ত এলাকায় ওনারা ট্যুরে যাবেন। সমস্ত মিটিং শেষ হলে তারপর ওনারা যখন রাজ্য ছেড়ে যখন অন্য রাজ্যে চলে যাবেন, তখন হয়তো মিটিং করে কি কি অ্যাকচুয়ালি চাওয়া হয়েছে বিভিন্ন জায়গায় আমরা দেখতে পারবো, যেগুলো আমরা সবার প্রথম আপনাদের কাছে আমরা তুলে ধরবো যখনই আমরা খবর পাবো। ঠিক আছে, ফাইনালি হয়তো ত্রিপুরা সরকার প্ল্যান করছে কিছুটা লেট হলেও আগামী 5 বছরের মধ্যেই 8th পে কমিশন দিয়ে দেওয়ার 2027-এর মধ্যে, যেটা আমরা এতদিন ধরে বলছি। ঠিক আছে, তার আগে এই ডিএর ডিফারেন্সটা যদি কমিয়ে সেন্ট্রাল গভর্নমেন্টের সাথে অ্যাটলিস্ট 5%ও এনে নেওয়া যায়, যেটা আসবে কিনা উই হ্যাভ ডাউট, কারণ সেন্ট্রাল গভর্নমেন্ট ফেব্রুয়ারি মাসের শুরুতেই হয়তো আরেকবার 4% ডিএনএস অ্যালাউন্স বা 3% ডিএনএস অ্যালাউন্স দেওয়ার একটা কথা। সো গ্যাপ আরও বেড়ে যাবে যদি ত্রিপুরা সরকার গ্যাপ যদি ক্লিয়ার না করে। এখন নেক্সট পে কমিশনের সময় চলে এসছে, 10 বছর পর পে কমিশন হয়। একটা বিরাট অর্থ মানে আর্থিক বঞ্চনার শিকার হবে সমস্ত ত্রিপুরা সরকারি কর্মচারীরা। ঠিক আছে, তো দেখা যাক, উই আর হোপফুল যে আমাদের অনারেবল সিএম ডক্টর মানিক শাহ উনি যথেষ্ট
উনি পজিটিভ কোনো পদক্ষেপ নেবেন যাতে ত্রিপুরার সকল সরকারি কর্মচারীরা ওনাদের যাতে বেনিফিট হয়, ওনাদের কোনো ফাইন্যান্সিয়াল লস যাতে না হয়। ঠিক আছে, এই সংক্রান্ত সমস্ত আপডেটসের জন্য আপনারা প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাইডে নোটিফিকেশন বেলটা কিন্তু ক্লিক করে রাখতে ভুলবেন না। আর ভিডিও লিঙ্কটা ম্যাক্সিমাম হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে শেয়ার করে আপনাদের কোলিগস বা আপনাদের ফ্রেন্ডস, রিলেটিভ সবাইকে গুড নিউজগুলো আপনারা জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন। ঠিক আছে, চলো ভিডিওটা এতটুকু দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, আর প্লিজ শেয়ার করো। আর তোমার যদি আপকামিং সমস্ত সরকারি চাকরির প্রতিযোগিতামূলক পরীক্ষা যেমন টিপিএসসি, এসএসসি, রেলওয়ে, ডেন্টাল কলেজ, নাবার্ড, হাইকোর্ট, ব্যাংক, জেআরবিটি টু, আরপিএফ, সফটওয়্যার, টিআরএলএম, ত্রিপুরা ইউনিভার্সিটি, নন টিচিং রিক্রুটমেন্ট সমস্ত আপকামিং সরকারি চাকরির প্রতিযোগিতামূলক পরীক্ষা বা ইন্টারভিউর জন্য তোমায় যদি লাগে ফুল সিলেবাস কমপ্লিট নোটস, তোমরা আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও যদি ত্রিপুরা সংক্রান্ত সমস্ত রকমের লেটেস্ট নিউজ, কারেন্ট অ্যাফেয়ার, জিকে, চাকরির সংক্রান্ত সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট যদি তোমাদের একটা প্ল্যাটফর্মে লাগে, তোমরা আমার চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে রাখো। ঠিক আছে, আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল সবকিছু লিঙ্ক আমরা নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখে তোমাদের ছিল, তোমরা এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো। ওখানে আমরা সমস্ত আপডেট জানাই আমরা শেয়ার করে থাকি। ঠিক আছে, চলো আপনারা সবাই ভালো থাকবেন আর তোমরা সবাই ভালো থাকবে। আর সমস্ত আপডেট আপনাদের জন্য এইভাবেই স্টাডি নুনকে কিন্তু তোমরা ফলো করতে থাকবে। ঠিক আছে, আমরা সবসময় তোমাদের পাশে ছিলাম, আছি, থাকবো, এটা আমরা আবারও আপনাদের প্রমিস করলাম। ঠিক আছে, চলো হ্যাভ এ নাইস ডে, টেক কেয়ার অ্যান্ড বাই বাই।